আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ইনশাআল্লাহ ভালো। আজকে আমাদের যে ষষ্ঠ অধ্যায় জাতীয় আয় এবং এর পরিমাপ শেষ করব। তার আগে বিগত যে ক্লাসগুলো থেকে আমরা জাতীয় আয় সম্পর্কে বিভিন্ন ধারণাগুলো লাভ করেছিলাম, সেগুলো আবার একটু দেখব। জাতীয় আয় একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝায়, অর্থাৎ দেশটি কি উন্নত না অনুন্নত নাকি উন্নয়নশীল, সেই সম্পর্কে আমরা ধারণা লাভ। তার সাথে আরো বলেছিলাম যে জাতীয় আয়ের ধারণাগুলো কী কী ছিল, যে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয় এবং নেট জাতীয় আয়, সেগুলো একটি নির্দিষ্ট সময়ে অর্থাৎ এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তাদের বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। তারপর বলছিলাম মোট জাতীয় আয় কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে মানে এক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। নিট উৎপাদন আয় হচ্ছে একটি দেশে নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ উক্ত দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এই দিয়ে বিয়োগফলকে বোঝায়। এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে, আর যদি ধনাত্মক হয় তাহলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে বেশি হবে। অর্থাৎ বাংলাদেশে তাহলে কোন স্তরে আছি আমরা? বাংলাদেশে বর্তমানে দ্বিতীয়টাই সত্য, মানে কি আমাদের দ্বিতীয় ধারণাটাই সত্য। কোন জাতি মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অপচয় পূরণের পর বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে। মূলধন ব্যবহারজনিত অপচয় কি? মূলধন ব্যবহারজনিত অপচয় হচ্ছে উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় গ্রহণ করতে হয় তাকে। মোট দেশজ উৎপাদন পরিমাপ পদ্ধতি সমূহ কী বলছিলাম? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। তিনটা পদ্ধতি থেকে
প্রতি বছরই আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। মোট দেশজ উৎপাদন মাথাপিছু জিডিপি বলতে জনপ্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জিডিপি পাওয়া যায়। মাথাপিছু জিডিপি হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক। মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হতে পারে। বুঝতে হবে কে দেশটি উন্নত, আর যদি কম হয় বুঝতে হবে দেশটি উন্নয়নশীল অথবা অনুন্নত মানে গরিব। তবে বর্তমানে এভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসেবে দেখার দিকে চালু আছে। তারপরে বলেছিলাম জিডিপি নির্ধারক সমূহ কি। মোট দেশজ উৎপাদন কত হবে তা নির্ভর করে দেশের ভূমি ও প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, প্রযুক্তি এবং বিভিন্ন সম্পদের পরিমাণ ও উৎপাদনশীলতার উপর। এজন্য এদেরকে মোট দেশজ উৎপাদনের নির্ধারক বলে গণ্য করা হয়। আর সেগুলি হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, প্রযুক্তি, সচলতা ইত্যাদি। এই ছিল আমাদের গত ক্লাসে পঠিত বিষয়গুলো। আর আজকে আমরা জিডিপি বহির্ভূত বিষয় সম্পর্কে কোন নির্দিষ্ট সময়ে একটি অর্থনৈতিক চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত দ্রব্য সেবার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলি। এই মোট দেশজ উৎপাদন বা জিডিপি গণনার ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করা হয় না সেগুলো আমরা এখন দেখে নিব। প্রথমে আসছে মূলধনের লাভ ক্ষতি। সময়ের পরিবর্তনে জাতীয় সম্পদের বা উৎপাদন প্রতিষ্ঠানের উপকরণ বা উৎপাদিত পণ্যের মূল্য পরিবর্তনের ফলে লাভ ক্ষতি হতে পারে, এটাই স্বাভাবিক। আর এই লাভ ক্ষতি কখনোই জিডিপি গণনার ক্ষেত্রে বিবেচ্য হবে না, কারণ সময়ের ব্যবধানে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপির গণনার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না। তাছাড়া এই লাভ ক্ষতি শুধু কাগজে কলমে ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে লিপিবদ্ধ করা হয়ে থাকে মাত্র। যে প্রতিষ্ঠানের লাভ যতটুকু হয় অন্য প্রতিষ্ঠানের এর সপরিমাণ ক্ষতি হতে পারে। ফলে জিডিপি গণনার ক্ষেত্রে লাভ ক্ষতির প্রভাব নির্মাণে শূন্য। জিডিপি গণনার ক্ষেত্রে লাভ ক্ষতির প্রভাব কি? শূন্য। মাধ্যমিক দ্রব্য ও সেবা। জাতীয় আয় গণনার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য এবং সেবা বিবেচিত হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ে দ্রব্য ও সেবা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা দেখা যায়।
এজন্য মাধ্যমিক পর্যায়ে দ্রব্য ও সেবাকে জিডিপি গণনার সময় বিবেচনা করা হয় না। বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা, অর্থনীতিতে এমন কিছু দ্রব্য ও সেবা রয়েছে যেগুলো বাজারের মাধ্যমে কেনা বেচা হয় না, মানে ক্রয় বিক্রয় হয় না। যেমন মা কর্তৃক সন্তান লালন পালন করা, মহিলাদের রান্না বান্না করা ইত্যাদি, সাংসারিক কাজকর্ম, গায়ক কর্তৃক তার বন্ধুদের গান শোনানো ইত্যাদি কোনো পণ্য নয়। এজন্য জিডিপি গণনার ক্ষেত্রে এসব অপণ্যায়িত সেবার মূল্য অন্তর্ভুক্ত করা যায় না বা যাবে না। অতীতে উৎপাদিত হয়েছে এমন দ্রব্য বা লেনদেন বিবিধ বিষয় হতে পারে না। যেমন দেখো, যে বছরের জিডিপি গণনা করা হয় তার পূর্বের কোনো বছরে উৎপাদন ওই আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনের অন্তর্ভুক্ত হয় না। যেমন পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি বা ফ্ল্যাট ক্রয়, এইসব দ্রব্য যে বছরে উৎপাদিত হয়েছে ওই বছরে জিডিপির মধ্যে এসবের মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি পুনরায় হিসাব করলে এক বছরের আয় আরেক বছরের আয়ের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে কী হতে পারে, গণনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। অনুরূপভাবে স্টক, বন্ড, কাগজে লেনদেন জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয় না। সরকারি সুদের ঋণ, সরকার বিভিন্ন কারণে তার প্রয়োজনে, সরকার বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদ সংগ্রহ করতে পারে। অর্থাৎ সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা জিডিপিতে অন্তর্ভুক্ত নয়। সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা জিডিপিতে অন্তর্ভুক্ত নয়। যেমন যুদ্ধকালীন সরকার যে ঋণ গ্রহণ করে তা জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না। এই ঋণের বিপরীতে সুদ হস্তান্তর পাওয়া হিসেবেই বিবেচিত হয়। এজন্য জিডিপি থেকে বাদ দেওয়া। বেআইনি কাজ, বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয়, বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় জাতীয় আয় গণনার ক্ষেত্রে বিবেচনা করা হয় না। বেআইনি কার্যকলাপ বলতে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এবং দেশের প্রচলিত আইনের বিরোধী কাজকে বোঝায়। তারপরে আসছি এখন আমরা মোট বাংলাদেশে মোট দেশজ আয় পরিমাপের যে পদ্ধতিগুলো আছে সেটি সম্পর্কে ধারণা নিব। বাংলাদেশে জিডিপি গণনার দায়িত্বে নিয়োজিত যে সরকারি প্রতিষ্ঠান তার নাম হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকেন। এসব হিসাব করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য
সংগ্রহ করে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি ও জিএনআই এর মতো পরিগণনা করা হয়। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট 15টি খাতে বিভক্ত করা হয়েছে। এই খাতসমূহ হচ্ছে তোমার কৃষি ও বনজ সম্পদ। কৃষি দেশজ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ খাত। এই খাতকে ধরাবাঁধাভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশের জিডিপি গণনার ক্ষেত্রে এই খাতকে 3টি উপখাতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে শস্য ও শাকসবজি, 2 নম্বর হচ্ছে প্রাণী সম্পদ, 3 নম্বর হচ্ছে বনজ সম্পদ। তারপরে আসে মৎস্য সম্পদ, খনিজ ও খনন সম্পদ। খনিজ ও খননকে আলাদা খাত হিসাবে চিহ্নিত করা হয়। এই খাতে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ ও খনন বিষয়ে উৎপাদিত পণ্যের বাজার মূল্য হিসাব করা হয়। শিল্প ম্যানুফ্যাকচারিং। বাংলাদেশে মোট দেশজ উৎপাদন গণনার ক্ষেত্রে সকল শিল্পে উৎপাদিত পণ্যের বর্তমান বাজার মূল্য হিসাব করে মোট দেশজ উৎপাদন বের করতে হয়। পাইকারি খুচরা বিপণন। পাইকারি ও খুচরা বিপণন হিসেবে মাধ্যমে মোট দেশজ উৎপাদনের পরিমাণ গণনা করা হয়। বিদ্যুৎ ও গ্যাস এবং প্রাণী সম্পদ। তারপর আসে নির্মাণ, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, লোক প্রশাসন ও প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সেবা। বাংলাদেশের শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদন হিসাব করা হয় ব্যয়ের দিক থেকে। বাংলাদেশের শিক্ষা খাতে মোট হিসাব করা হয় ব্যয়ের দিক থেকে। স্বাস্থ্য ও সামাজিক সেবা। স্বাস্থ্য ও সেবা খাতের বিষয়টি হচ্ছে তাও ব্যয় পদ্ধতিতে। স্বাস্থ্য ও সেবা খাতের বিষয়টি হিসাব করা হয় ব্যয় পদ্ধতিতে। তারপরে সর্বশেষে আসে কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। এই খাতে ব্যয়ের দিক থেকে মোট দেশজ উৎপাদন গণনা করা হয়। এটাও কি কোন দিক থেকে? ব্যয়ের দিক থেকে। তাহলে আমরা জানতে পারলাম শিক্ষা, স্বাস্থ্য সেবা, সামাজিক ও ব্যক্তিগত সেবা, সেগুলো ব্যয়ের দিক থেকে মোট দেশজ উৎপাদন পদ্ধতির হিসাব করা হয়। আর বাকি সবগুলো খাত হিসাব করা হয় কোথা থেকে? আয়ের দিক থেকে, নির্দিষ্ট বাজার মূল্য থেকে। তাহলে আমরা জাতীয় আয় ও এর পরিমাপ পদ্ধতি, জাতীয় আয়ের ধারণাসমূহ, তারপরে মাথাপিছু আয়, জিডিপির নির্ধারকসমূহ, জিডিপি হিসাব বহির্ভূত বিষয়গুলো এবং মোট দেশজ আয় পরিমাপ পদ্ধতি সম্পর্কে মোটামুটিভাবে
ধারণা লাভ করেছি। প্রতি বছরই ফাইনাল পরীক্ষার প্রশ্ন আসবে, অবজেক্টিভ থাকবে। এই আমি যে প্রশ্নগুলি বারবার করেছি এবং নিজে নিজে প্রশ্নগুলি করে উত্তর দেওয়ার চেষ্টা করছি, সেগুলো ভালোভাবে করবে। প্রয়োজনে বইগুলো ক্লাস তো দেখবেই, পাশাপাশি বইগুলিও আমাদের যে পাঠ্য বই সেটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে দেখবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।